আচ্ছা, তো আমাদের তো কালকে স্থিতি বিদ্যা শেষ হয়েছিল। আর এটা সমতলে বস্তুকণার গতি। এটা শর্ট সিলেবাসের ম্যাথ সেকেন্ড পেপারের লাস্ট চ্যাপ্টার। এটা কত পর্যন্ত 9.34 আমার একশো মানে নেয়। আচ্ছা, এটা যত পর্যন্ত হোক এটা আমরা পড়বো। আর হচ্ছে যে তুমি এই যে আমাদের যে দুইটা চ্যাপ্টার ম্যাথ বাকি ছিল, একটা বহুপদী আর একটা মেবি যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা, ওইটা বিপরীত ত্রিকোণমিতি। যেগুলো ম্যাথ পর্যন্ত হয়েছে ওগুলো অবশ্যই পড়ে রাখবা। এরপরে আমরা ওই বাকি ম্যাথ গুলো করবো। আচ্ছা, আজকে একটু কম করে পড়বো। আজকেও আজকেও অফ রাখবো ভাবছিলাম। আজকে আমাদের ফুটবল টুর্নামেন্ট আছে, তো এই যে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খেলে আসলাম। আবার একটু পরে গিয়ে একদম রাত 10টা 11টা পর্যন্ত খেলতে হবে। তো আছি, তারপরও এখন ফ্রি তো। আচ্ছা, দেখো, এই চ্যাপ্টারে আমাদের যেগুলো থিওরি আছে এগুলা এখন যে এই চ্যাপ্টার পড়াবো এটা ঠিক ছিল না আর কি। মানে এটা শিওর ছিলাম না যে এটা পড়াবো কিনা, বহুপদী দিয়ে শুরু করব। তো এই জন্য বলা হয় নাই। এই চ্যাপ্টারে যেগুলো থিওরি আছে এগুলো পুরোপুরি ভেক্টরের থিওরি। যেমন এই যে নদী নৌকার এই ম্যাথটা, তো এগুলো বলা হয় নাই। বাট নদী নৌকা কি মনে আছে? মানে রিভিশন দিতে বলি নাই আর কি। আচ্ছা, তোমার নদী নৌকা কি মনে আছে? নদী নৌকা, তারপর বৃষ্টি ছাতা, এগুলোর ম্যাথ গুলো কি মনে আছে? অথবা রিসেন্ট টাইমে রিভিশন করছো ভেক্টর চ্যাপ্টার? আছে মানে। ওকে, তো যদি মনে থাকে তাহলে আমি আর থিওরি পড়াবো না। কারণ এইখানে যা যা থিওরি আছে সবগুলা আমাদের ভেক্টরের থিওরি। এইখানে কোনো নতুন থিওরি এখানে কিছুই নেই। তো এগুলা থিওরি পড়ানো এখানে পুরোটাই টাইম ওয়েস্ট। এগুলা ভেক্টরে খুবই ভালোভাবে পড়ানো হয়েছে। আচ্ছা, তো আমরা ডিরেক্ট ম্যাথ দিয়ে শুরু করি। এইখানে বলছে 100 মিটার প্রসেস। তো তো ভেক্টরের ম্যাথ যদি মনে থাকে তাহলে নদীর যে প্রস্থ এটাকে আমরা ধরতাম ডি দিয়ে। একটি নদীতে স্রোত না থাকলে সোজাসুজি পাড়ি দিতে একজন লোকের 4 মিনিট সময় লাগে। তার মানে টি এর মান হচ্ছে, টি এর মান হচ্ছে 4 মিনিট। কিন্তু স্রোত থাকলে তা পার হতে 5 মিনিট সময় লাগে। আচ্ছা, এখন এখন এখানে খেয়াল করো, বলছে যে স্রোত না থাকলে সোজাসুজি পাড়ি দিতে 4 মিনিট সময় লাগে। ওকে, তো এখন এই নদীতে কোনো স্রোত নাই। এখন নদীতে স্রোত নাই মানে আমরা এখানে ধরে নেব পানিই নাই। হ্যাঁ, তো এখন এই যে এখানে ডিস্টেন্স হচ্ছে 100 মিটার, সময় লাগে 4 মিনিট। তো এই অবস্থায় যে বেগটা, এখানে বেগ সমান কি হবে? ডি ডিভাইড বাই টি হবে না? হ্যাঁ। তো এই অবস্থায় যে বেগ, এইটা হচ্ছে লোকের বেগ। এটা বুঝছো? মানে লোকের বেগ বা নৌকার বেগ অথবা সাঁতারুর বেগ, যাই বলো তুমি। হুম। ওকে, তাহলে এটা হচ্ছে 100 মিটার। আর 4 মিনিটকে আমি যদি সেকেন্ডে নেই তাহলে এটা হবে 240 সেকেন্ড। অথবা তুমি এটাকে মিটার পার মিনিটে লিখতে পারো। আচ্ছা, আমরা এটা মিটার পার মিনিটে লিখি, কোনো সমস্যা নাই। মানে এখন তুমি যদি এখানে 4 লেখো, তো এখানে বেগের এককটা কি হবে? 25। এটা হবে মিটার পার মিনিট। অথবা 240 লিখলে মিটার পার সেকেন্ড হবে। তুমি যেভাবে ইচ্ছা ওইভাবে লিখতে পারো। কিন্তু স্রোত থাকলে 5 মিনিট সময় লাগে। আচ্ছা, এখানে আমাদের স্রোতের বেগ বের করতে বলছে। তো স্রোতের বেগ এখানে ধরলাম যে ইউ। আচ্ছা, এখন দেখো, এখন বলছে যে স্রোত না থাকলে এইখানে সোজাসুজি এই যে এখানে পাড়ি দিতে 4 মিনিট, স্রোত থাকলে পার হতে 5 মিনিট। এইখানে যদিও আমাদের দ্বিতীয় ক্ষেত্রে সোজাসুজি লেখে নাই, তারপর আমরা ধরে নিব যে দ্বিতীয় ক্ষেত্রেও সোজাসুজি পার হয়েছে। প্রথম ক্ষেত্রে সোজাসুজি পার হইতে 4 মিনিট, দ্বিতীয় ক্ষেত্রে সোজাসুজি পার হইতে 5 মিনিট। এটা বুঝছো? এখানে যদি দ্বিতীয় ক্ষেত্রে সোজাসুজি টার্মটা যদি বলে নাই তারপর এটা ধরে নিতে হবে। ওকে, তো দ্বিতীয় ক্ষেত্রে
সোজাসুজি পাড়ি। আচ্ছা, এইটা তো এই পাড়ি দেওয়া বানান তো এটা না, এটা হচ্ছে এটা। পাড়ি দেওয়ার ক্ষেত্রে, আচ্ছা, এখন সে যদি সোজাসুজি পাড়ি দেয়, তার মানে এইখানে এটা হচ্ছে যদি নদী হয়, সে এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টে আসবে, অর্থাৎ এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে বি পয়েন্টে আসবে, তাকে কোন দিকে রওনা দিতে হবে বলতো? এই- তাকে, সে যদি বি পয়েন্টে আসতে চায়, তাকে কোন দিকে রওনা হইতে হবে? আচ্ছা, এগুলা এই যে এগুলা ভেক্টর আবার রিভিশন দিবা, তাহলে এগুলা এগুলো খুব ভালোভাবে পড়ানো হয়েছে নদী নৌকাতে। তাকে এই দিক বরাবর রওনা করতে হবে, এই যে এবি এর বাম দিকে, কারণ স্রোত এই দিকে প্রবাহিত হচ্ছে। সে যদি ঠিক বিপরীত বিন্দুতে আসতে চায়, আমরা এগুলো কিন্তু পড়ছিলাম, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে আসা, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে আসা। এই যে ঠিক ঠিক বিপরীত বিন্দু মানে কি? সর্বনিম্ন দূরত্ব। তো সর্বনিম্ন দূরত্বে যদি আসতে চায়, তাকে অবশ্যই এই বাম দিক থেকে রওনা করতে হবে, কারণ নদীর স্রোত কিন্তু সামনের দিকে। সে যদি এ থেকে যাত্রা শুরু করে বি বিন্দুতে যাওয়ার জন্য এবি বরাবরই যাত্রা শুরু করে, স্রোত তাকে ঠেলে এইদিকে নিয়ে আসবে। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে এই যে আলফা এখানে কি প্রকাশ করে? এই বরাবর হচ্ছে স্রোত, এই যে স্রোত এবং নৌকার বেগ অথবা লোকের বেগের মধ্যবর্তী যে কোণ, এটা হচ্ছে আলফা। আর সে যে বি বরাবর যে গেল, ওই বরাবর তার বেগটা এখানে কি? এই বরাবর তার বেগটা হবে লব্ধি বেগ, কারণ সে যে বরাবর যাবে, ওই বরাবর যেটা বেগ ক্রিয়া করবে ওইটাই তো লব্ধি বেগ। তাহলে এইদিকে ইউ, এইদিকে ভি, আর এবি বরাবর হচ্ছে লব্ধি বেগ। তাহলে এখানে ইউ এর সাথে লব্ধির কোণ যে থিটা, এটা কত? 90 ডিগ্রি না? এটা বুঝছো? হ্যাঁ। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো? টেন 90। এখানে কোনটা কার সাথে? ইউ এর সাথে, তাহলে ইউ বসবে নিচে। আর এখানে ভি কজ আলফা, এখানে ভি কজ আলফা, আর এখানে আছে ভি সাইন আলফা। টেন থিটা সূত্র, এটা আশা করি এটা মনে আছে। আচ্ছা, 1090 মানে ইনফিনিটি, আমরা এটাকে 1/0 লিখতে পারি। এইখানে হচ্ছে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে এখানে ইউ প্লাস ভি কজ আলফা হয়ে যাবে 0। তাহলে এখানে আমরা কজ আলফা সমান কি লিখতে পারবো? মাইনাস ইউ ডিভাইড বাই ভি। তাহলে কজ আলফার মান এইটা। ওকে, আবার এখানে খেয়াল করো, এখানে আর এর সূত্র কি হবে? আর স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস আলফা। ওকে, এখন এটা হবে আমাদের আর স্কোয়ারের, আর স্কোয়ার, এইখানে আছে ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2 ইউ ভি, কজ আলফার মান আছে মাইনাস ইউ ডিভাইড বাই ভি। আচ্ছা, এখানে খেয়াল করো, তাহলে এখানে হবে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ভি ভি বাদ, তাহলে হয় -2 ইউ স্কোয়ার। তাহলে আর স্কোয়ার সমান থাকে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে আর সমান √ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, এইটা হচ্ছে লব্ধি বেগ। এখন এই লব্ধি বেগটা কোন বরাবর এটা ক্রিয়াশীল? এই লব্ধি বেগটা কোন বরাবর ক্রিয়াশীল? চিত্রিত বুঝাই দিলাম। বি। এইটা হচ্ছে এবি বরাবর ক্রিয়াশীল। ওকে, তাহলে এখানে এবি এর ডিস্টেন্স এখানে কত? এ বি,
এটা দ্বারাই তো এখানে নদীর প্রস্থ বোঝায়। তাহলে এবি হচ্ছে 100 মিটার, আর এবি বরাবর বেগ হচ্ছে আর। তাহলে এবি সমান কি হবে বলতো? এই দূরত্ব সমান কি? বেগ, বেগ ইন্টু সময় না? হুম। তাহলে এটা হচ্ছে 100। আর এর মান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। টি এর মান এখানে কত? এই যে দ্বিতীয় ক্ষেত্রে টি এর মান হচ্ছে 5 মিনিট। তাহলে এটা হয়ে যাবে 20। ভি এর মান আমরা পাইছিলাম 25। তাহলে এটা 400, 625 মাইনাস 400 হবে 225। 225 এইখানে ইউ এর মান ক্যালকুলেট করলে পাবো 15। তাহলে একক আসবে মিটার পার মিনিটে। এই ম্যাথটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন বলছে এস মিটার প্রশস্ত স্রোতহীন একটি নদী সাঁতার কেটে পার হতে একজন লোক টি মিনিট সময় নেয়। নির্দিষ্ট বেগে স্রোত প্রবাহিত হলে টি মিনিটে সে সোজাসুজি এটা পার হইতে পারে। দেখা হচ্ছে স্রোতের বেগ এত। সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ, জাস্ট ওইখানে মানগুলো দেয়া ছিল, এখানে জাস্ট এই যে সিম্বল আকারে আছে আর কি। তাহলে এখানে লোকের বেগ কি হবে? এটা বলো দেখি, লোকের বেগ কি কি হবে, প্রশ্নে পড়ে দেখো। এস বাই টি। টি হ্যাঁ, টি এখানে ওয়ান। এখানে লোকের বেগ হবে এস, এস বাই টি1। টি1 কেন? একটু আগে কি বুঝাইলাম, যে যখন স্রোত থাকবে না তখন যে সময়টা লাগবে এবং তখন যে দূরত্বটা, ওই দূরত্ব বাই সময় হচ্ছে লোকের বেগ। হ্যাঁ হ্যাঁ, টি। সরি। তাহলে এটা হচ্ছে এস ডিভাইড বাই টি। এটা হচ্ছে লোকের বেগ। আচ্ছা, এবং এখন এখানে খেয়াল করো, যখন একটা স্রোত থাকবে তো আমরা এখানে ধরে নিই যে স্রোতের বেগ, স্রোতের বেগ ইউ। এটা দেখো, এই প্রশ্নে এটা বলেই দিছে যে এটা সোজাসুজি পার হইতে পারে। তো সোজাসুজি পার হইলে লব্ধির কোণ কত হবে? নাইনটি। হ্যাঁ, তো এই যে সেম আগের ম্যাথটাই আমি আর এটা লিখলাম না, যে এই যে এটা মূলত এই জিনিসটা নিয়ে আসার জন্য এখানে, এখানে খেয়াল করো, লোকের বেগ ভি, স্রোতের বেগ ইউ, তাহলে এই যে দ্বিতীয় ক্ষেত্রে এই জিনিসটা, এই যে আমাদের কজ আলফা মাইনাস ইউ ডিভাইড বাই ভি সহ আর সমান যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, এইটা সেম এই জিনিসটা এখানে লিখতে হবে। এটা বুঝছো? সেম এই জিনিসটাই পরের মেতে লিখতে হবে, আমি আমি আর এটা লিখলাম না। তাহলে এটা হচ্ছে যে এই চ্যাপ্টারের সবকিছুই আমাদের আগের থিওরি, খালি একটা নতুন থিওরি আছে প্রাস। এটা আমাদের ফিজিক্সেই ছিল, ওই যে ফিজিক্স ফার্স্ট পেপারে থার্ড চ্যাপ্টার গতিবিদ্যা, যদি ওইটা ওইটা তো শর্ট সিলেবাসে নাই, ওইটা থাকলে আমরা এগুলো ফিজিক্সে এগুলো পড়ে ফেলতাম সব জিনিস। তাহলে এটা আমাদের প্রিভিয়াস ম্যাথ থেকে আমরা এখানে দেখলাম যে আর সমান কি আসে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তো এটা কিভাবে আসে এটা তো দেখাইছে আগের মধ্যে। আচ্ছা, এখন আমাদের এইখানে দেখাইতে হবে যে স্রোতের বেগ মানে, এই যে এর আগের ম্যাথটাতেও তো আমরা স্রোতের বেগই তো বের করছি, জাস্ট এখন এখানে এটা দেখাইতে হবে। ওকে, তো এটার সূত্র কি ছিল? এই যে স্রোতের বেগ আমরা এটা কিভাবে বের করছিলাম, এটা বলো দেখি। এই স্রোতের বেগের এই সূত্র কি হবে বলো তো?
এটা বলো, স্রোতের বেগের এই সূত্রটা এইখানে কি হবে? এই যে এটা, টেন থিটা। আরে কেন টেন না থিটা, না না। এই যে এই সূত্রটা, এই সূত্রটা কি? এখানে এবি মানে কি? এবি মানে হচ্ছে প্রস্থ, ইজ ইকুয়াল টু লব্ধি বেগ ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে সময়। এটা বুঝো না এটা? তো এটা তোমার একটা মুখস্থ না তো। এই যে এবি বরাবর কোন বেগটা ক্রিয়াশীল থাকে? লব্ধি বেগটা না? আমরা যদি সোজাসুজি পার হই, তাহলে এবি বরাবর হুম। লব্ধি বেগটাই তো ক্রিয়াশীল। তাহলে আমি যখন একটা দূরত্ব লিখবো, দূরত্ব সমান কি বেগ ইন্টু সময় না? তো আমি যখন এখানে এবি লিখতেছি, এবি বরাবর যেটা বেগ আমার তো সেটাই লিখতে হবে। এখন তুমি তো এখানে ভি লিখতে পারবা না অথবা ইউ লিখতে পারবা না। এই যে ভি এবং ইউ কি এবি বরাবর ক্রিয়াশীল? না। ভি এবং ইউ তো এবি বরাবর ক্রিয়াশীল না। তো তুমি এখানে চাইলেই কিন্তু ভি অথবা ইউ লিখতে পারবা না। তুমি যে দূরত্বটা নিবা ওই বরাবর বেগটাই লিখতে হবে। তাহলে আমরা যখন এবি নিচ্ছি, তাহলে আমাদের এবি বরাবর বেগ ইন্টু সময়ের তো কোনো দিক নাই, তো আমাদের দ্বিতীয় মানে লব্ধি বেগের ক্ষেত্রে যে সময়টা, ওই সময়টাই আমরা লিখছি। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তাহলে সিমিলারলি এখানে কি হবে? এই যে আমাদের এবি বরাবর যে ডিস্টেন্সটা, এবি বরাবর যে ডিস্টেন্স, এইটাই তো নদীর প্রস্থ। তাহলে এখানে প্রশ্নে যে বলে দিছে এস মিটার প্রশস্ত, তাহলে নদীর প্রস্থ সমান কি হবে? লব্ধি বেগ ইন্টু দ্বিতীয় ক্ষেত্রে সমান। এটা বুঝছো এটা? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখানে এস ডিভাইড বাই টি ওয়ান, লব্ধি বেগের মান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই জিনিসটা কিন্তু খুবই ভালোভাবে ক্লিয়ার থাকতে হবে। তাহলে এটা হচ্ছে এস স্কোয়ার ডিভাইড বাই টি ওয়ান স্কোয়ার। আর এই যে আমরা এখান থেকে ভি এর মান পাইছি না, এখান থেকে ভি এর মান তুমি যদি এখানে বসাও, এ- আসবে এইটা। খুবই সহজ ম্যাথ এগুলা। তাহলে ইউ স্কোয়ার সমান কি আসে? এস স্কোয়ার বাই টি স্কোয়ার। আর এইটা আসবে এইদিকে, মাইনাস টি ওয়ান স্কোয়ার। তাহলে আমরা যদি এস স্কোয়ার এখানে কমন নিয়ে রুট করি, তো এখানে কি হবে? এসটা বাইরে আসবে, আর এই যে ওয়ান ডিভাইড বাই টি স্কোয়ার, ওয়ান ডিভাইড বাই টি ওয়ান স্কোয়ার রুটের ভিতরে চলে যাবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে। তো এখানে নদী নৌকার ম্যাথ বুঝতে পারা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবং নদী নৌকা মনে না থাকলেও আমি এতক্ষণে যেগুলো বুঝাইলাম, তাতে নদী নৌকা ক্লিয়ার হওয়া উচিত। এবং নদী নৌকার আমাদের আরেকটা ইয়ে আছে যে সর্বনিম্ন সময়, এবং এটা নোট রিভিশন দিলেই এটা দেখবা যে সর্বনিম্ন সময়ে রওনা করতে হলে অবশ্যই সোজাসুজি অর্থাৎ আলফার মান 90 ডিগ্রি রেখে রওনা করতে হবে। আমরা যদি সর্বনিম্ন সময় নদী পার হইতে চাই, তাহলে আলফার মান হইতে হবে 90 ডিগ্রি। আচ্ছা, এটা বলতে মনে রাখো, আমার যখন ম্যাথ আসবে তখন আমরা দেখবো। এখানে বলছে দুইটি নৌকার প্রতিটি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে। দুইটি নৌকার প্রতিটি ঘন্টায় 5 কিলোমিটার বেগে চলে। আচ্ছা, তাহলে এখানে নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার। এখানে হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার, তাহলে এটাকে বাংলায় লিখলে 5 কিলোমিটার পার আওয়ার। এবং ঘন্টায় 3 কিলোমিটার বেগে প্রবাহিত। তাহলে এখানে স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার। 500 মিটার চওড়া, তাহলে নদীর প্রস্থ হচ্ছে 500 মিটার। একটি নৌকা ন্যূনতম পথে এবং 8টি ন্যূনতম সময়। আচ্ছা, এই যে এই এখন এখানে খেয়াল করো, একটা হচ্ছে ন্যূনতম পথে মানে সর্বনিম্ন দূরত্ব। এই যে সর্বনিম্ন দূরত্বের এই বিষয়টা তো মাত্র আমরা করে আসলাম। তাহলে এখানে একটা হচ্ছে ন্যূনতম পথে বলতে সর্বনিম্ন দূরত্বে, আর একটা ন্যূনতম সময়। এই যে একটু আগে যেটা বললাম যে
ন্যূনতম সময়ে যদি বলে তাহলে অবশ্যই আলফা এর মান 90 ডিগ্রি হইতে হবে। এটা কেন হইতে হয়, এটা ভেক্টর থেকে ডিভিশন দিয়ে আসবে। উভয় নৌকা একই সময় যাত্রা শুরু করলে তাদের অপর পারে পৌঁছানোর সময়ের পার্থক্য কত? আচ্ছা, এখন যে কোনো অবস্থায় নৌকা পার হওয়ার যে সময়, এটা সূত্র হচ্ছে d/v সাইন আলফা। এটা তুমি সর্বনিম্ন পথে যাও অথবা সর্বনিম্ন সময়ে যাও, এটা হচ্ছে সময়ের সূত্র। t = d/v সাইন আলফা। ডি কি? ডি হচ্ছে নদীর প্রস্থ, ভি হচ্ছে নৌকার বেগ, সাইন আলফা, এখানে আলফা হচ্ছে স্রোত এবং নৌকার বেগের মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে আমরা যদি এখানে আচ্ছা, ন্যূনতম বানান লেখা একটু টাফ আর কি, যাই হোক, সর্বনিম্ন পথ। ওকে, এখন সর্বনিম্ন এই পথের আহ, ক্ষেত্রে, এখন এখানে দেখো আমাদের তো সময় বের করা লাগবে দুই ক্ষেত্রেই। ডি দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমাদের কি লাগবে? আলফা লাগবে না? আমাদের এখান থেকে কি দরকার? আলফা দরকার। এবং আমরা যে দুইটা ম্যাথ করে আসলাম, এই দুইটা ম্যাথই ছিল সোজাসুজি পার হওয়া অথবা সর্বনিম্ন পথ যেটাকে বলেন। সর্বনিম্ন পথের ক্ষেত্রে লব্ধির কোণ এই কত ডিগ্রি এই স্রোতের সাথে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। এবং আমরা এখান থেকে দেখে আসছি যে যদি এখানে হয়, যদি 90 ডিগ্রি হয়, মানে স্রোতের সাথে লব্ধির কোণ 90 ডিগ্রি হলে কজ আলফা সমান কি হবে? -u/v। তো আমি এইটাও এখানে ডিরেক্টলি লিখবো। তবে এটা এই যে বের করে এটা দেখাইতে হবে, এটা অবশ্যই বের করে দেখাবো আমরা, যেহেতু বারবার সেম নিয়ম আসতেছে তো আমরা ডিরেক্ট লিখতেছি। তো এখন এইখান থেকে তুমি আলফার মানটা বের করো। ইউ এর মান 3, এটা হচ্ছে 5। আচ্ছা, এটা বের করো, আমি ক্যালকুলেটর নিয়ে আসি, এখানে বেশ কয়েক জায়গায় ক্যালকুলেটর লাগবে, ধরো। তাহলে এটা শিফট কস -3/5। এটা এটা কত আসে? 126.87 ডিগ্রি এইটা আসে। তাহলে আমাদের এই ক্ষেত্রে যে সময় d/v সাইন, এটাকে আলফা 1 লিখতে পারো। এটাকে আলফা 1 যদি লেখো, ডি তো সবসময় সেম, এটাকে v1 লিখতে পারি। আচ্ছা, ডি হচ্ছে 500 মিটার। এখন দেখো, তুমি এখানে লিখতেছো 500 মিটার, আর আমাদের বেগের যে একক, এটা হচ্ছে কিলোমিটার/আওয়ার। এখানে কি 5 কিলোমিটার/আওয়ার লেখা যাবে? না। তাহলে কিন্তু তোমার অ্যান্সার কিন্তু তুমি মিলাতে পারবে না। তো তোমার এইখানে মিটার, এইখানে কিলোমিটার, তাহলে তো এই দুটো বাদ যাবে না। এই দুটো যদি বাদ না যায়, তোমার সময়ের একক কিন্তু এখানে ঘন্টা আসবে না। তো এইটা একটা কাজ করতে পারো, যে তুমি এটাকে মিটার/আওয়ার লিখতে পারো অথবা মিটার/সেকেন্ড লিখতে পারো। এখন তুমি যদি মিটার/আওয়ার লেখো তাহলে তোমার ঘন্টার সরি সময়ের যে একক আসবে ঘন্টায়, মিটার/সেকেন্ড লিখলে মিটার মিটার কেটে যাবে, সময়ের একক আসবে সেকেন্ডে। এটা বুঝছো? তো এইসব জিনিস কিন্তু সাবধান, এগুলা তোমার মনে হইতে পারে যে ম্যাথ তো হয়েছে, তুমি সময়ের একক লিখে দিয়ে আসলে ঘন্টায়, কিন্তু অ্যান্সার মিলবে না কিন্তু। তাহলে আমরা যদি 5 কিলোমিটার/আওয়ারকে আমরা চাইলে লিখতে পারবো 5000 মিটার/আওয়ার। তখন মিটার মিটার চলে যাবে এবং এখানে আমাদের ঘন্টার একক সরি সময়ের একক হবে আওয়ার। তাহলে এটা সাইন 126.87। তাহলে এটা আসবে 0.125 আওয়ার। ওকে, এগুলো খুবই সহজ ম্যাথ। এগুলো আছে আমার ভিক্টোরিয়া সৃজনশীলে, এই টাইপের ম্যাথ অনেক আছে, হাজার হাজার।
আচ্ছা, এখন তো এখানে তো মুখস্থ যে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে আলফা কত, এটা মুখস্থ থাকতে হবে। এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা মুখস্থ না। আচ্ছা, এখানে বলছে যে দুইটা নৌকার প্রতিটারই সেম বেগ। তাহলে এটা হচ্ছে 500, সাইন 90 মানে তো 1, আর এটা হবে 5000 মিটার পার আওয়ার। তাহলে এটা আসে 0.1 আওয়ার, এটা আসছিল 1 to 5 আওয়ার। তাহলে এখন আমাদের সময়ের পার্থক্য নির্ণয় করতে বলছে। তাহলে 0.125 থেকে 0.1, তাহলে সময়ের পার্থক্য এত এত ঘন্টা। তুমি চাইলে এটাকে মিনিটেও লিখতে পারো অথবা সেকেন্ডেও লিখতে পারো। তাহলে এটাকে সেকেন্ডে নিলে আসে 90 সেকেন্ড, যেমন হচ্ছে এইভাবে লিখতে পারো। এটা বুঝছো? বুঝছি। আচ্ছা, তাহলে নদী নৌকা রিভিশন না দিলেও এই তিনটা ম্যাথের মাধ্যমে নদী নৌকার সকল কনসেপ্ট এখানে চলে আসছে। আরেকটা কনসেপ্ট এখানে আসে নাই, যেমন এই যে এটা হচ্ছে যে আমাদের যখন সর্বনিম্ন সময় যাত্রা শুরু করার জন্য একটা নৌকা যখন ঠিক সোজা বরাবর এখানে রওনা হবে, আলফার মান 90 ডিগ্রি রেখে, এইটা হচ্ছে ভি, এটা হবে ইউ। তো এই নৌকাটা কোন দিকে পৌঁছাবে বলো তো? স্রোত যদি এইদিকে চলে তাহলে স্রোত এইটাকে ঠেলে এই বরাবর নিয়ে আসবে, না? তো এখন আমাদের এই যে এই ডিস্টেন্সটা বের করতে বলতে পারে। এটাকে বলা হয় পার বরাবর দূরত্ব, মানে বি থেকে সি, এটা কি পার বরাবর কতটুকু সরে গেছে। মানে সে এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এখন পৌঁছাইছে সি বিন্দুতে, অর্থাৎ এই যে এই ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের পার বরাবর দূরত্ব। তো এইটারও আমরা পড়ছিলাম, এটা যদি ম্যাথ আসে আমরা এখন দেখবো এটা। ওকে, আচ্ছা দেখো, এটা আমরা কিভাবে বের করতে পারবো। তুমি এখানে জানো যে সর্বনিম্ন সময় আমরা যদি এখানে যাত্রা শুরু করি তাহলে আমাদের আলফা এর মান 90 ডিগ্রি। তোমার ইউ যদি প্রশ্নে দেওয়া থাকে, ভি যদি প্রশ্নে দেওয়া থাকে, মানে স্রোতের বেগ এবং নৌকার বেগ, তাহলে লব্ধি বেগটা বের করতে পারবে না। ইউ স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ ভি কজ আলফা, এইখানে আলফার মান তো দেয়া, মানে মুখস্থ 90 ডিগ্রি। তাহলে এখানে আর এর মান বের করলাম। আচ্ছা, এখানে আর এখানে কোন বরাবর ক্রিয়াশীল? এসি। হ্যাঁ, এ সি বরাবর কিন্তু আর এখানে ক্রিয়াশীল। আচ্ছা, ওকে। তো এখন তুমি এখানে সময়টা তো অবশ্যই বের করতে পারবে, ডি ডিভাইড বাই ভি সাইন আলফা, কারণ তোমার নদীর প্রস্থের মান প্রশ্নে দেওয়া থাকবে, নৌকার বেগ দেওয়া থাকবে, আলফার মান তো মুখস্থ 90 ডিগ্রি। তো এই সূত্র দিয়ে তুমি সময় বের করলে। আচ্ছা, তো এ সি সমান কি হবে বলো তো? মানে এ সি এই ডিস্টেন্সটা সমান কি হবে? রুট ওভার বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। না, 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 তুমি বিসি তো বের করবা, তুমি তো বিসি তো জানো না এখন পর্যন্ত। আমরা এই যে এই সূত্র দিয়ে সময় বের করব, ডি আমাদের দেয়া থাকবে, ভি দেওয়া থাকবে, আলফা তো মুখস্থ, টি বের করলাম। আর এই যে এসি বরাবর যদি তোমার ইউভি এবং আলফা দেওয়া থাকে তাহলে তো লব্ধি বেগটা বের করতে পারবা আর। এবং তুমি তো বললা যে আরটা ক্রিয়া করবে এসি বরাবর, ঠিক আছে। তাহলে আমরা যদি এসি বরাবর দূরত্বটা বের করতে চাই তাহলে এসি বরাবর দূরত্ব কি হবে? এসি বরাবর বেগ ইনটু সময়, এটা হবে না? হ্যাঁ। তো এখন দেখো আমাদের এই যে এবিটা হচ্ছে নদীর প্রস্থ, এটা আমাদের দেয়া থাকবে। এসি আমরা লব্ধি বেগ ইনটু সময় দিয়ে এসিটা বের করলাম। তারপরে আমাদের যে জিজ্ঞেস করে পার বরাবর কতটুকু সরে যাবে বা পার বরাবর দূরত্ব, এটা কি বি থেকে সি। আমাদের এইটা জানা, এটা জানা, পিথাগোরাসের সূত্র দিয়ে এটা বের করতে পারবে না পার বরাবর দূরত্ব বা বিসি।
হুম, এটা পারবো। বুঝছো? আচ্ছা, এসব নিয়ম মনে রাখবা কিন্তু। এখন তোমার যদি প্রশ্ন করে যে সর্বনিম্ন সময়ে যাত্রা করতে হলে নৌকাটিকে কত দূরত্ব পাড়ি দিতে হবে, এখন যদি এই প্রশ্নটা করে, তো তোমার কিন্তু এখানে পার বরাবর দূরত্ব চাই নাই, নৌকার অতিক্রান্ত দূরত্ব চাইছে। নৌকার অতিক্রান্ত দূরত্ব বলতে এ থেকে সি বোঝায় যে এই নৌকাটা কতটুকু এই দূরত্ব অতিক্রম করছে। এটা বুঝছো? হ্যাঁ। যদি প্রশ্নে মেনশন করে দেয় যে পার বরাবর দূরত্ব, তখন তুমি বিসি বের করবে। আর যদি বলে যে নৌকাকে কত দূরত্ব পাড়ি দিতে হবে, অথবা নৌকার অতিক্রান্ত দূরত্ব, তখন কিন্তু এ থেকে সি, এই ডিস্টেন্সটা অ্যান্সার। আর বিসি বলতে পার বরাবর দূরত্ব, এটা আমাদের প্রশ্নে বলে দিবে ভালোভাবে। আচ্ছা, এসব এগুলো বুঝছো আশা করি। দুইটি রেলপথ। আচ্ছা, এখানে কি বলছো? চেক করো এক মিনিট। হ্যাঁ, এখন এখানে বলছে দুইটি রেলপথ পরস্পর সমকোণে অবস্থিত। আচ্ছা, তাহলে এটা একটা রেলপথ, আর আছে এটা একটা রেলপথ। ওকে। একটি রেলপথে 30 কিলোমিটার/আওয়ার বেগে চলমান একটি গাড়ি সকাল 10টায় জাংশন অতিক্রম করলো। আচ্ছা, জাংশন বলতে এখানে কি বোঝায়? জাংশন বলতে এই যে যে জায়গায় দুইটা রেল লাইন মিলিত হয় আর কি, তার মানে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় জাংশন। ওই মুহূর্তে অপর রেলপথে কোনো একটি নির্দিষ্ট স্থান হতে 40 কিলোমিটার/ঘন্টা বেগে অন্য একটি গাড়ি যাত্রা শুরু করলো 3টায় জাংশনে পৌঁছে। আচ্ছা, একটা গাড়ি হচ্ছে জাংশন থেকে, একটা গাড়ি সকাল 10টায় জাংশন ক্রস করে, মানে আমরা ধরলাম যে প্রথম গাড়িটা সকাল 10টায় জাংশন ছেড়ে চলে যাচ্ছে। আর একটা গাড়ি হচ্ছে জাংশনে আসতেছে, এই যে আর একটা গাড়ি জাংশনে আসতেছে, এটা হচ্ছে প্রথম গাড়ি, এটা হচ্ছে দ্বিতীয় গাড়ি। একটা সকাল 10টার সময় ছেড়ে যায়, এবং আরেকটা আরেকটা তোমার 3টার সময় আসে। মানে সে যখন যাইতেছে একটা, আর একটা সে আসতেছে, সে সময় তাদের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব, এটা বের করতে বলছে। ওকে, এখানে প্রশ্নটা বুঝছো? না। আচ্ছা, প্রশ্নটা বুঝো না। এখন এই যে মানে জাংশন বলতে দুইটা রেল লাইনের মিলিত স্থান, মানে আমরা এটাকে যদি এ পয়েন্ট ধরি, এ পয়েন্ট হচ্ছে জাংশন। একটা, এই যে আমাদের প্রথম রেলটা আছে 30 কিলোমিটার/আওয়ার বেগে, মানে V1 দেওয়া 30 কিলোমিটার/আওয়ার। এইটা হচ্ছে সকাল 10টায় জাংশন অতিক্রম করে, মানে এই যে একটা রেলগাড়ি হচ্ছে যে আমাদের ধরো যে এইটা এই দিক থেকে আসতেছে, এই যে আমাদের প্রথম রেলগাড়িটা এই দিক থেকে আসতেছে, এই দিক থেকে এসে সে সকাল 10টা বাজে জাংশন পয়েন্টটা ক্রস করে আবার সামনের দিকে চলে যাচ্ছে, এখানে বলছে জাংশন অতিক্রম করে। এবং আর একটা রেলগাড়ি সকাল 10টার সময়, আর একটা রেলগাড়ি এই স্থান থেকে, অর্থাৎ বি স্থান থেকে যাত্রা শুরু করছে জাংশনের দিকে, এবং সে জাংশনে পৌঁছায় 3টায়। অর্থাৎ
সে যখন এই যে প্রথম রেলগাড়ি এখানে সকাল 10টা বাজে সে জাংশন থেকে ছেড়ে গেছে, ঠিক 10টার সময় বি পয়েন্ট থেকে একটা রেলগাড়ি জাংশনের উদ্দেশ্যে রওনা হয়েছে। এটা বুঝছো? একজন জাংশন থেকে যাইতেছে, হ্যাঁ, বুঝছি। আরেকজন জাংশনের দিকে আসতেছে। তো এই এই অবস্থায় এখানে জিজ্ঞেস করছে যে কোন মুহূর্তে তাদের মধ্যে দূরত্বটা সর্বনিম্ন হবে, এটা আমাদের জিজ্ঞেস করছে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তো আমরা এখানে ধরে নিই যে, এখন এখানে খেয়াল করো, প্রথম রেলগাড়ি 10টার সময় যাত্রা শুরু করছে আর এ কিন্তু, আর বি, আর হচ্ছে দ্বিতীয় রেলগাড়ি 10টার সময় কোথায় ছিল? বি পয়েন্টে ছিল। এটা আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা এখানে ধরে নিই যে এমন একটা সময়ে তাদের মধ্যে দূরত্ব সর্বনিম্ন হবে যে সময়ে প্রথম রেলগাড়িটা আসবে এই জায়গাতে, ধরলাম এটা ডি পয়েন্ট, এবং দ্বিতীয় রেলগাড়িটা আসবে এই জায়গাতে, এটা হচ্ছে সি পয়েন্ট। তাহলে এদের মধ্যবর্তী যে দূরত্ব এটা হচ্ছে এটা। এটা বুঝছো? তাহলে সিডিটা আমরা ধরে নিলাম যে এদের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এখন আচ্ছা এখানে দাঁড়াও। এখন একটা জিনিস এখানে খেয়াল করো, এটা খুবই মনোযোগ দিয়ে এটা এটা বুঝবা। এটা যদিও কোনো বোর্ডে আসে নাই, তারপরেও এটা একটু বুঝলো। দ্বিতীয় গাড়ির বেগ আমাদের প্রশ্ন অনুযায়ী এখানে কত বলছে? 40 কিলোমিটার পার আওয়ার। এখানে প্রশ্ন পরে দেখো, এই যে 40 কিলোমিটার পার আওয়ার বেগে অন্য একটা গাড়ি, তাহলে ভি2 এর মান দেওয়া 40। আচ্ছা, এখন এই যে আমাদের দ্বিতীয় রেলগাড়িটা বি পয়েন্টে ছিল 10টার সময়, এটা কিন্তু প্রশ্ন পড়লে এটা বোঝা উচিত যে প্রথম গাড়ি যখন 10টার সময় ছেড়ে যায় তখন দ্বিতীয় গাড়িটা যাত্রা শুরু করছে, মানে দ্বিতীয় গাড়িটা সকাল 10টার সময় বি পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, এবং এ পয়েন্টে সে পৌঁছাইছে কখন? বিকাল 3টায়। তাহলে তার বি থেকে এতে যাইতে এখানে কয় ঘন্টা সময় লাগছে? সকাল 10টা থেকে বিকাল 3টা, 5 ঘন্টা। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে